হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মধুমিতা দিদি। আর আজকে আমি তোমাদের জীবমণ্ডল যে চ্যাপ্টারটা রয়েছে ক্লাস 12-এর প্রাকৃতিক ভূগোলের মূলতত্ত্বের একটা চ্যাপ্টার 4 নাম্বার চ্যাপ্টার জীবমণ্ডল, এই জীবমণ্ডল ক্লাসটা নিয়ে আজকে আমি আলোচনা করব। এই জীবমণ্ডল ক্লাসটা আজকে তোমাদের প্রথম থেকে শেষভাবে যেভাবে পড়াবো সেইভাবে কোনো ইউটিউব চ্যানেলে কোনো শিক্ষক তোমাদের কিন্তু পড়াবে না। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কনসেপ্ট ধরে ধরে জিনিসগুলো বোঝাবো। এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং যে কোনো প্রশ্ন বিচিত্র, যে কোনো তোমরা যদি টেস্ট পেপার সলভ করো, এই কোশ্চেন্সগুলো আজকে আমি করাবো। আজকের এই ভিডিওটাতে তুমি যদি এখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই তুমি যে কোনো প্রশ্ন বিচিত্র টেস্ট পেপার সলভ করো না কেন, খুব সহজেই তুমি কিন্তু এই চ্যাপ্টারের প্রশ্নগুলোকে রাইট আনসার করতে পারবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ তুমি ভালো নাম্বার তোলার চেষ্টা করছো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর যদি না দেখে থাকো তো অবশ্যই বেরিয়ে যাও। আমার ভিডিওতে কিন্তু একটু বেশি বড় হবে, কারণ এখানে আমি খুব ডিপলি কমিউনিকেশন করার চেষ্টা করি, ডিপলি আমি এখানে বিস্তারিত কনসেপ্ট ক্লিয়ারের চেষ্টা করি। অন্যরা কী করে, ওপরে ওপরে একদম চলে যায়, আমি না, আমি ডিপলি কনসেপ্ট ক্লিয়ার করে আজকের এই চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে ছবি এঁকে এঁকে বোঝাবো। তো অবশ্যই কিন্তু দেখে থাকবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমি তোমাদের মধুমিতা দিদি তোমাদের সাথে আছি। আর আজকে আমরা জীবমণ্ডল চ্যাপ্টারটা খুব সহজ করে আজকে আমরা পড়বো। তো চলো, আজকে যেহেতু আমরা জীবমণ্ডল চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, তাই প্রথমেই আমরা কিন্তু কি করব, আমাদের জীবমণ্ডল, এই জীবমণ্ডলটা হচ্ছে খাতার ওপরের পেজে আমরা খুব সুন্দরভাবে লিখে নেব জীবমণ্ডল। এরপরে আমরা লিখে নিই। তাহলে আমি যেহেতু লিখে নিই, আমার সাথে সাথে তোমরাও কিন্তু লিখে নাও। চলো, আজকে যেহেতু আমরা জীবমণ্ডল চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা করব, তাই প্রথমেই আমরা খাতার উপরে লিখে নেব জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। এটা কত নম্বর অধ্যায়? 4 নম্বর অধ্যায়। তো 4 নম্বর অধ্যায় দিয়ে কত নম্বর জীবমণ্ডল চ্যাপ্টারটা আলোচনা করব। আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা লক্ষ্য রাখি। আমরা কাজ করি, যখনই কোনো জায়গা যাই তখনই আমরা নির্দিষ্ট একটা লক্ষ্য সেট করি, তাই না? তো আমি ধরো আজকে স্কুলে যাব, কেন যাব? কারণ আজকে আমাদের সেই স্যার, আমার একটা প্রিয় স্যার, সে একটা খুব সুন্দর আজকে ক্লাস নেবেন, সে খুব সুন্দর করে আজকে ক্লাসে এই চ্যাপ্টারটা বুঝিয়ে দেবেন। তো আজকে আমাকে কি করতে হবে? স্কুলে যেতেই হবে। তো তেমনি আজকের এই ভিডিওটা তথা আজকের এই যে ক্লাসটা আমরা করাবো, তার প্রত্যেকটা করানোর পাশাপাশি আমরা একটা লক্ষ্য সেট করব, ছোট্ট একটা লক্ষ্য সেট করব, যেটাকে কেন্দ্র করে আজকের এই চ্যাপ্টারটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু শেষ করব। তো চলো, আজকের এই চ্যাপ্টারের পড়ানোর আগে আমাদের লক্ষ্য আমরা একটা নির্ধারণ করে নিই, ঠিক আছে? তো আমাদের এই চ্যাপ্টারের লক্ষ্য থাকবে যে 100% আনসার করা, আনসার ট্রাই 100% আনসার কিন্তু রাইট আনসার করা। তো আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে এখানে নাম্বার, আমরা কিন্তু এখানে নাম্বার তুলবো। তো আমরা এখানে মার্কস কত তুলবো? মার্কস হচ্ছে যদি আসে, তো 100% কিন্তু আমরা এখানে নাম্বার কিন্তু ক্যারি করব, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু 100% মানে এই চ্যাপ্টার থেকে যে ধরনের এমসিকিউ প্রশ্ন আসবে, সেই এমসিকিউ প্রশ্নগুলো যাতে একটাও আমরা ভুল অ্যান্সার না করি, সেই লক্ষ্য নিয়ে আজকের এই চ্যাপ্টারটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে কনসেপ্টলি এবং এখান থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আছে সেগুলো আলোচনা করব। তো চলো, প্রথমে আমরা লিখলাম জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার, তারপরে আমাদের লক্ষ্য কি? মার্কস হচ্ছে 100% তোলা, মানে এই অধ্যায়ের যে যত প্রশ্ন, যেইভাবেই প্রশ্নটা আসুক না কেন, খুব সুন্দরভাবে সেখানে কিন্তু নাম্বারটা তুলে নেওয়া। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা জানি যে জীবমণ্ডল মানে কি। প্রথমেই বুঝতে হবে, যেহেতু আমরা কি পড়ছি, জীবমণ্ডল চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি, তাই প্রথমেই আমরা জানবো হচ্ছে জীবমণ্ডল আসলে কি। ছবি এঁকে এঁকে ধরে ধরে বোঝাবো। তো চলো, প্রথমেই হচ্ছে আমাদের শিলামণ্ডল। আমাদের জল হতে পারে, জলে হতে পারে, স্থলে হতে পারে, অথবা বায়ুমণ্ডলে কি ছবি। যেহেতু আমরা জীবমণ্ডল চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, তাই প্রথমেই আমরা জানবো যে জীবমণ্ডল মানে কি। তো চলো, জীবমণ্ডল মানেটা আমরা খুব সহজভাবে বলি, যে আমরা যদি স্থলে দেখি, স্থলে, বা আমরা যদি এখানে জল দেখি, ঠিক আছে, তাহলে স্থলে জলে, এটা হচ্ছে ধরো জল, এই স্থলে জলে। আবার কি, এখানে একটা ধরো, এটা তো জল, এই জলটার এইদিকে একটা কি আছে? উপকূল আছে। এই উপকূলে একটা ধরো গাছ আছে, একটা ধরো গাছ আছে, একটা ধরো গাছ আছে। এটা উপকূল, এটা স্থল, কি
খুব ক্লিয়ারলি খুব ভালোভাবে বুঝবো। ছবিটা দেখে বোঝো যে স্থল মানে কি ডাঙা, সেই স্থল, আবার কি জল, আবার কি বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল মানে হচ্ছে আমাদের আকাশের। তো এই যে বায়ুমণ্ডল মানে কি জল স্থল, আমাদের যে জল স্থল অথবা বায়ুমণ্ডলে আমাদের জীবের অস্তিত্ব রয়েছে। তো স্থল জল এবং বায়ুমণ্ডলে জীবের অস্তিত্ব যেখানে থাকবে সে সমস্ত কিছুকে একসঙ্গে কি বলে, জীবমণ্ডল। জীবমণ্ডল মানে কি সেখানে একটা মণ্ডল, ঠিক আছে, সেটাই হচ্ছে জীবমণ্ডল। তাহলে আমাদের কি আছে, আমাদের যে এখানে যে ডাঙাটা আছে স্থলে, স্থলে আমাদের কি কি থাকে, স্থলে ধরো কোনো রকম পশু গরু টরু হাতি তাতি ঘোড়া টোড়া এগুলো কি করে স্থলে বাস করে। আবার জলে কি, জলে এগুলো এখানেও কিন্তু জীব বাস করে, মাছ বিভিন্ন ধরো বিভিন্ন রকমের প্রাণী কিন্তু সেখানে বাস করে। আবার কি বায়ুমণ্ডলেও কিছু কিছু প্রাণী কিন্তু বাস করে, ছোট ছোট কোনো রকম জিনিস কিন্তু সেখানে কি করে বাস করে। তো আমাদের কিন্তু এই তিন দিকে কিন্তু আমাদের কি দেখা যায়, জীবের অস্তিত্ব দেখা যায়। ভালোভাবে বোঝার চেষ্টা করো জিনিসটা, এই তিন জায়গায় কিন্তু আমাদের জীবের অস্তিত্ব দেখা যায়। আমরা এখানে হাতি ঘোড়া পশু পাখি যেগুলো আমরা পালন করি, আমরা ধরো স্থলে বাস করি, ডাঙায় বাস করি, তো আমরা বাড়ি টাড়ি বাঁধি এবং এখানে আমরা গরু ছাগল এগুলোকে বাস করি। তো এখানেও কি আছে, স্থলে আমাদের জীবের অস্তিত্ব আছে। আবার কি জলে, এই জলে কিন্তু কি মাছ আছে, কি আছে মাছ আছে, তাই না, জলে কি আছে মাছ আছে। তো এই যে মাছ, আবার বায়ুমণ্ডলেও কিছু কিছু ছোট ছোট কিন্তু কি আছে অণুজীব আছে। তো এরকম হচ্ছে যে আমাদের যদি আমরা দেখি স্থলে জলে বায়ুমণ্ডলে জীবের অস্তিত্বকেই কি বলে, বায়ুমণ্ডল বলে, সরি জীবমণ্ডল বলে। তাহলে কি, তাহলে স্থলে জলে, তাহলে জীবমণ্ডল কাকে বলে যদি প্রশ্ন আসে তাহলে কি হবে, যে স্থলে জলে, স্থলে জলে এবং বায়ুমণ্ডলে জীবের অস্তিত্বকে বলা হচ্ছে, সমগ্রকে বলা হচ্ছে কি জীবমণ্ডল। মানে জীবের একটা মণ্ডল কি হচ্ছে গঠিত হচ্ছে। তো এটাই হচ্ছে জীবমণ্ডল, ঠিক আছে। এই জীবমণ্ডল চ্যাপ্টারটা আমরা জানি যে জীবমণ্ডল বাংলাতে বলা হচ্ছে জীবমণ্ডল, এবং জীবমণ্ডল কাকে বলে আমরা জানলাম। এবার আমরা জানবো যে বায়োস্ফিয়ার, জীবমণ্ডলকে ইংরেজিতে বলা হচ্ছে বায়োস্ফিয়ার। এখান থেকে খুব ক্লিয়ারলি ভাবে বিষয়টা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। এই যে বায়োস্ফিয়ার শব্দটি কোথা থেকে এসেছে, এই বায়ো, এই যে বায়ো আছে, এই বায়ো মানে হচ্ছে কি জীব, বায়ো মানে কি জীব, আর স্ফিয়ার, এই স্ফিয়ার মানে হচ্ছে কি মণ্ডল, স্ফিয়ার মানে কি মণ্ডল। তো এই যে বায়োস্ফিয়ার শব্দটি এসেছে কোন শব্দ থেকে, এটা হচ্ছে বায়ো, প্রথমে কি বায়ো, বায়ো মানে কি জীব, আর স্ফিয়ার মানে কি মণ্ডল। এই বায়ো এবং স্ফিয়ার দুটোকে একসঙ্গে মিলে হচ্ছে কি জীব মণ্ডল। এই দুটো শব্দ থেকে মেইনলি কি করেছে, বায়োস্ফিয়ার শব্দটি এসেছে। তাহলে বায়ো মানে কি, বায়ো শব্দের অর্থ কি জীব, এবং স্ফিয়ার শব্দের অর্থ কি মণ্ডল। এই বায়োস্ফিয়ার এই দুটো শব্দ থেকে এসেছে কি জীব মণ্ডল শব্দটা এসেছে। তাহলে এখান থেকে আমাদের যে রকম প্রশ্ন আসতে পারে, এই যে বায়োস্ফিয়ার শব্দটি কোন শব্দ থেকে এসেছে, এটা হচ্ছে বায়ো তথা জীব, এবং স্ফিয়ার মানে হচ্ছে মণ্ডল, এই দুটো শব্দ থেকে মেইনলি এই বায়োস্ফিয়ার শব্দটি এসেছে। আবার জীবমণ্ডল যদি কাকে বলে তাহলে তো আমি বলে দিলাম। এবার এই যে বায়োস্ফিয়ার শব্দটা যে রয়েছে, এই বায়োস্ফিয়ার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন এটা জানতে হবে। তো বায়োস্ফিয়ার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন এডওয়ার্ড সুয়েজ। কে, এডওয়ার্ড সুয়েজ সর্বপ্রথম এই বায়ুমণ্ডল জীবমণ্ডল শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কি এডওয়ার্ড সুয়েজ। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে বায়োস্ফিয়ার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন, এডওয়ার্ড সুয়েজ, এডওয়ার্ড সুয়েজ, এডওয়ার্ড সুয়েজ। তাহলে এডওয়ার্ড সুয়েজ সর্বপ্রথম কি করেছিলেন, বায়োস্ফিয়ার শব্দটি ব্যবহার করেছিলেন। তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু একটু দেখে রাখবে, ঠিক আছে। এরপরে আমরা এই জীবমণ্ডল থেকে যে যে ধরনের ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব। তো দেখো, প্রথম হচ্ছে আমাদের যে জীবমণ্ডলটা রয়েছে, সেই জীবমণ্ডলের যে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন, মানে জীবমণ্ডল বলতে মানে জীবের অস্তিত্ব আছে এটার যে প্রথম ধারণা দিয়েছিলেন, মানে জীবের যেখানে সেখানে অস্তিত্ব থাকতে পারে, এই তিন জায়গায় অস্তিত্ব থাকতে পারে। তো এটা যে জীবমণ্ডলের প্রথম ধারণা দিয়েছিলেন যে জীবমণ্ডল এই জায়গায় বসবাস করে, এটাকে বলা হচ্ছে জীবমণ্ডল। মানে এই ধরো জলে, স্থলে জলে, আর হচ্ছে বায়ুমণ্ডল, এই তিন জায়গা তো জীবের অস্তিত্ব রয়েছে, জীব এখানেই থাকে। তো এই যে
থাকাটাকে বলা হচ্ছে জীবমণ্ডল। এ সমস্ত কিছুকে একসঙ্গে কি বলা হচ্ছে? জীবমণ্ডল। এই যে জীবের যে অস্তিত্ব আছে এটার প্রথম ধারণা দিয়েছিলেন কি? ফ্রান্সের ল্যামার্ক এই জীবমণ্ডলের প্রথম ধারণা দেন, মানে প্রাথমিক ধারণা প্রদান করেছিলেন মানুষের মধ্যে জীবমণ্ডল সম্পর্কিত বিষয়গুলি। প্রথম ধারণা প্রদান করেছিলেন কিন্তু ফ্রান্সের ল্যামার্ক নামে একজন ভূবিজ্ঞানী। তিনি মূলত কী করেছিলেন? জীবমণ্ডলের প্রাথমিক ধারণা প্রদান করেছিলেন। তাহলে এটা যদি প্রশ্ন আসে যে জীবমণ্ডলের প্রাথমিক ধারণা প্রদান কি কোন ভূবিজ্ঞানী করেছিলেন, তাহলে উত্তরটা কী হবে? ফ্রান্সের ল্যামার্ক সর্বপ্রথম এই জীবমণ্ডলের ধারণা কি করেছিলেন? প্রদান করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কি? ফ্রান্সের ল্যামার্ক। তাহলে ফ্রান্সের ল্যামার্ক সর্বপ্রথম কি করেছিলেন? এই জীবমণ্ডলের ধারণা কিন্তু কি করেছিলেন? সর্বপ্রথম কিন্তু ধারণাটা প্রমাণ করেছিলেন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটা ইম্পর্টেন্ট যে জীবমণ্ডলের সর্বপ্রধান বা সর্বপ্রথম শক্তির উৎস কি, বা জীবমণ্ডলের সর্বশ্রেষ্ঠ শক্তির উৎস কি, তাহলে সেটা হবে সূর্য। এই যে জীবমণ্ডলটা টিকে আছে, এই যে জীবগুলো বেঁচে আছে কার দ্বারা? সূর্যের দ্বারা। তাহলে জীবমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তির উৎস কি, বা জীবমণ্ডলের শক্তির উৎস কি, সেটা কি? সূর্য। কি? সূর্য। তাহলে জীবমণ্ডল কিভাবে বাঁচবে? তো সূর্য যদি না থাকে এই জীবমণ্ডলগুলো বাঁচতে পারবে না, এরা জীবমণ্ডল বাঁচতে পারবে না। তাই জীবমণ্ডলের শক্তির প্রধান উৎসকে সূর্য। এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি তোমাদেরকে পয়েন্ট করে লিখে দিচ্ছি, তোমরা পয়েন্ট করেও লিখে পড়তে পারো, অথবা একটা সুন্দর করে কোশ্চেন লিখে তার পরবর্তী অ্যান্সার লিখে কিন্তু পড়তে পারো। একটা কোশ্চেন লিখবে, তারপরে হাইপেন দিয়ে অ্যান্সার লিখতে পারো। মানে যার যেভাবে পড়তে সুবিধা হয় সে সেভাবেই কিন্তু নোটটাকে রেডি করবে, কিন্তু নোটটা যেন খুব পরিষ্কার ক্লিন হয়। ঠিক আছে? তো এরপরে কি? তো সর্বপ্রথম আমরা জানি ধারণা প্রদান করেছিলেন ফ্রান্সের ল্যামার্ক। আর এই জীবমণ্ডলের শক্তির প্রধান উৎস, তাহলে জীবমণ্ডলের প্রধান শক্তির উৎস কি? জীবমণ্ডলের প্রধান শক্তির উৎস কি? শক্তির উৎস হলো কি? সূর্য। সূর্য হচ্ছে জীবমণ্ডলের প্রধান শক্তির উৎস। এটা কি? সূর্য। ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত যে কোশ্চেন্সগুলো নিয়ে আমি আলোচনা করলাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যেটা প্রধান শক্তির উৎস কি? সূর্য। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। প্রত্যেকটা কোশ্চেন্স কিন্তু রেডি করার চেষ্টা করবে, একটা কোশ্চেন্স তো কিন্তু বাদ দেবে না। যেহেতু তোমাদের থার্ড সেমিস্টারে এমসিকিউ কোশ্চেন্স, তাই খুব সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করে প্রতিটা কোশ্চেন্স বুঝে পড়তে হবে। ঠিক আছে? তো চলো এরপরে আমরা হচ্ছে আরও কিছু এই যে জীবমণ্ডলটা রয়েছে, এই জীবমণ্ডলের আরও কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা, মানে হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দ, মানে জীবমণ্ডলটা যে আছে তাকে কেন্দ্র করে যে আরও কিছু জিনিস রয়েছে, গুরুত্বপূর্ণ জিনিস, যেখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রায়ই প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? সেগুলো নিয়ে আলোচনা করব। মানে জীবমণ্ডল তো আছে, এটাকে নিয়ে আবার অনেকে পরিভাষা, নতুন নতুন শব্দ কিন্তু ব্যবহার করেছে। তো সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। যারা এখনও এই ছবিগুলো এইভাবে তোমরা মুখস্থ করতে চাইছো, পারো মুখস্থ করতে। আবার যারা কিন্তু মনে রাখবে যে একটা পেজের মধ্যেই যাতে নোটটা কিন্তু করা থাকে। দেখতে পাচ্ছ স্ক্রিনে কয়েকটা পেজের মধ্যেই যাতে নোটটা হচ্ছে করা থাকে। ঠিক আছে? তো চলো এরপরে গুরুত্বপূর্ণ এই যে জীবমণ্ডলের যে গুরুত্বপূর্ণ পরিভাষা সেগুলো নিয়ে আলোচনা করি। তো চলো এরপরে আমরা যেহেতু গুরুত্বপূর্ণ পরিভাষা নিয়ে আলোচনা করব, তো প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি বাস্তুতন্ত্র। জীবমণ্ডলের অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ শব্দ। এই জীবমণ্ডলটা যে রয়েছে সেটাকে কেন্দ্র করে একটা গুরুত্বপূর্ণ শব্দ কিন্তু লেখা হয়েছে, সেটা কি? বাস্তুতন্ত্র। ঠিক আছে? বাস্তুতন্ত্র বা এটাকে আমরা বলি ইকোসিস্টেম। তাহলে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, এই যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম নিয়ে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে? তো মেইনলি হচ্ছে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে বাস্তুতন্ত্র জিনিসটা কি। বাস্তুতন্ত্র জিনিসটা হচ্ছে যে জীবের সঙ্গে বা পরিবেশের সঙ্গে জীবের যে একটা সম্পর্ক রয়েছে সেটাকেই বলা হচ্ছে বাস্তুতন্ত্র। মানে পরিবেশ মানে কি? আমরা যেখানে বাস করি সেই জায়গাটার মধ্যে, বা আমরা যেই বাড়িতে বাস করি সেই বাড়ির মধ্যে
কিছু কিছু আমাদের বাড়িতে কিছু জীব ছোটো ছোটো পোকামাকড় বাস করে, তো তো তাদের মধ্যে আমাদের একটা সম্পর্ক রয়েছে, তাই না? বা জঙ্গলে দেখবে যে হাতি ঘোড়া যেখানে বানর টানুর যেই জঙ্গলে বাস করে, তো সেই যে যায় অঞ্চলটার মধ্যে, সেই বন বা তৃণভূমিটার মধ্যে তাদের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তো সেটা তো পরিবেশ, সে যেখানে তারা জঙ্গলটাতে বাস করছে সেটা কি পরিবেশ। আর সেখানে যে জীবগুলো রয়েছে, তো একটা পরিবেশের সঙ্গে জীবের একটা সম্পর্ক রয়েছে, আত্মসম্পর্ক রয়েছে। সেখানেই তারা কি করে, উদ্ভিদগুলোকে খায়, গাছপালাগুলোকে খায়। আবার কি করে, প্রাণীরা যখন পচে যায়, ধরো মরে যায়, তখন তাদের দেহ থেকে যে সার উৎপন্ন হয়, সেখান থেকে নতুন গাছ কি করে জন্ম নেয়। তো তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, তারা একে অপরের উপর কি নির্ভরশীল। তো পরিবেশের মধ্যে, জীবের মধ্যে, পরিবেশ এবং জীবের মধ্যে বা প্রাণীর মধ্যে যে আত্মসম্পর্ক, সেটাকেই বলা হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তাহলে বাস্তুতন্ত্র জিনিসটা ক্লিয়ার, যে পরিবেশের মধ্যে কি, পরিবেশের মধ্যে জীবের যে একটা আত্মসম্পর্ক, আত্মার যে একটা সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে কি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। দেখবে যে পশু যে বন জঙ্গলে বাস করে, সেখানেই কিন্তু সে বেশিরভাগটা থাকতে চায়। যদি বন জঙ্গলের কোনো ক্ষতি না হয়, তাহলে কিন্তু সেই জঙ্গল থেকে তারা বেরোতে কিন্তু চায় না। তো তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে, তো সেখানেই থাকতে ভালোবেসে ফেলেছে। তো সেটাই তো, পরিবেশের মধ্যে জীবের যে একটা সম্পর্ক, সেটাকেই বলা হচ্ছে কি বাস্তুতন্ত্র। বিষয়টা ক্লিয়ার কিনা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। তো এই যে বাস্তুতন্ত্র আমরা জানলাম যে জীবের সঙ্গে পরিবেশের আত্মসম্পর্ক। লিখে নাও কিন্তু, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এটা কিন্তু এমসিকিউ আকারে আসতে পারে, যে জীবের সঙ্গে পরিবেশের যে আত্মসম্পর্ক, সেটাকে কি বলা হয়। অনেকগুলো অপশন দিল, তার মধ্যে বাস্তুতন্ত্র হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে লিখে নেবে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু লিখে নিয়েছি, জীবের সঙ্গে পরিবেশের যে সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র। আমরা দেখলাম যে বাস্তুতন্ত্র যে শব্দটা রয়েছে, সেই বাস্তুতন্ত্র শব্দটা কিন্তু ইকোসিস্টেম, এই শব্দ থেকে কিন্তু বাস্তুতন্ত্র শব্দটা এসেছে। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে ইকোসিস্টেম কথাটি কোন শব্দ থেকে এসেছে, তাই না? তো এই যে ইকোসিস্টেম কথাটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যে এই যে ইকোসিস্টেম যে শব্দটা রয়েছে, সেটা হচ্ছে একটা উইকস, কি উইকস। এই ওইকস মানে একটা, এই দুটো গ্রিক শব্দ, ঠিক আছে? গ্রিক শব্দ ওইকস, এটা একটা গ্রিক শব্দ। তো এই গ্রিক শব্দ ওইকস মানে কি হচ্ছে আবাসস্থল, কি আবাসস্থল। তো এই যে গ্রিক শব্দ ইকোসিস্টেম, দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। কি কি শব্দ? একটা হচ্ছে ওইকস, এটাও কিন্তু একটা গ্রিক শব্দ, যার মানে কি আবাসস্থল। তাহলে এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সটা আছে, সেটা হচ্ছে ওইকস। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স, যে ওইকস, গ্রিক শব্দ ওইকস, এই শব্দের অর্থ কি? তাহলে উত্তরটা কি হবে? আবাসস্থল। কি আবাসস্থল? রিপিট করার চেষ্টা করবে, বলার চেষ্টা করবে, ঠিক আছে? তো ওইকস শব্দটার অর্থ কি? আবাসস্থল। আবার যে এই যে ইকো শব্দটা রয়েছে, সেটা মূলত ওইকস শব্দ থেকে এসেছে। আর তারপরটা যে রয়েছে সিস্টেম, কি সিস্টেম, এই যে সিস্টেম শব্দটা রয়েছে, এই সিস্টেম শব্দটির মানে হচ্ছে আত্মসম্পর্ক। কি আত্মসম্পর্ক, আত্মসম্পর্ক। তাহলে কি এই ইকোসিস্টেম কথাটি দুটো গ্রিক শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে ওইকস, একটি শব্দ হচ্ছে ওইকস, যার মানে হচ্ছে কি আবাসস্থল। আবার আরেকটা শব্দ অর্থ হচ্ছে সিস্টেম, সিস্টেম মানে হচ্ছে আত্মসম্পর্ক, সেই আত্মসম্পর্ক। তাহলে ওইকস এবং সিস্টেম মানে হচ্ছে আত্মসম্পর্ক, সেই দুটো শব্দ থেকে মূলত হচ্ছে কি করেছে, এই ইকোসিস্টেম শব্দটি এসেছে। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ইকোসিস্টেম কথাটি বা বাস্তুতন্ত্র কথাটি সর্বপ্রথম কোন ভূবিজ্ঞানী ব্যবহার করেছিলেন? ঠিক আছে, তাহলে উত্তরটা কি হবে? কোন ভূবিজ্ঞানী সর্বপ্রথম ব্যবহার করেছিলেন, মানে বলেন কে বলেন? এই যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কথাটি, ইকোসিস্টেম যে কথাটা রয়েছে, এই ইকোসিস্টেম কথাটি সর্বপ্রথম বলেছিলেন হচ্ছে, প্রথম ব্যবহার করেছিলেন কি আর্থার জর্জ ট্যান্সলে। লিখে দিচ্ছি, আর্থার জর্জ ট্যান্সলে। তাহলে ইকোসিস্টেম শব্দটি প্রথম
কোন ভূবিজ্ঞানী ব্যবহার করেছিলেন অবশ্যই কিন্তু উত্তরটা কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি কিন্তু আর বলছি না, আমি লিখে দিয়েছি, আমি কিন্তু আর বলছি না, তোমরা অবশ্যই কিন্তু উত্তরটা কমেন্টে বারংবার বলছি জানাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সটা আছে মানে বাস্তুতন্ত্র থেকে বা ইকোসিস্টেম থেকে আমরা এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট এবং এখান থেকে এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট যে বাস্তুতন্ত্র মানে কি। তো জীবের সঙ্গে পরিবেশের যে আত্মসম্পর্ক তাকে কি বলে? বাস্তুতন্ত্র। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স, অবশ্যই কিন্তু এই কোশ্চেন্সগুলো রেডি করার চেষ্টা করবে। তাহলে বাস্তুতন্ত্র থেকে যে ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন্স আসতে পারে সেটা আমি বলে দিলাম। এবার আরেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি বাস্তুবিদ্যা। এই বাস্তুবিদ্যা মানে কি? বাস্তুবিদ্যা মানে কি? এটাকে বলা হচ্ছে ইকোলজি। তো এটা তো ইকোসিস্টেম, এটা হচ্ছে ইকোলজি। এটা কি? ইকোলজি। তো আমরা আগে পড়লাম কি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। এবার আমরা পড়বো কি? এবার পড়বো হচ্ছে বাস্তুতন্ত্র পড়েছি, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। এবার আমরা পড়বো বাস্তুবিদ্যা বা ইকোলজি। এই যে বাস্তুবিদ্যা মানে কি? বাস্তুবিদ্যা মানে হচ্ছে বাস্তুতন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট যে বিজ্ঞান সেটাকেই বলা হচ্ছে কি বাস্তুবিদ্যা। মানে কি? মানে হচ্ছে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র মানে কি? একটা পরিবেশের সঙ্গে জীবের যে সম্পর্ক সেটা তো বাস্তুতন্ত্র। তো সেই যে বাস্তুতন্ত্র মানে জীবের সঙ্গে পরিবেশের কি কি সম্পর্ক এই নিয়ে যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেটাকেই বলা হচ্ছে, যে শাখায় আলোচনা, বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে বাস্তুবিদ্যা। তাহলে বাস্তুবিদ্যা কি? আমরা জানি ভালো করে জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করো, যে পরিবেশ মানে কোনো জঙ্গলের সঙ্গে হরিণের কি সম্পর্ক এই বিষয় নিয়ে যে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাকেই বলা হচ্ছে কি বাস্তুবিদ্যা। কি? বাস্তুবিদ্যা। তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখাটা উঠে যাচ্ছে, সেটা হচ্ছে লিখে নেবে যে বাস্তুবিদ্যা কাকে বলে, ঠিক আছে? আমি এখানে লিখে নিচ্ছি, তোমরাও কিন্তু তোমাদের খাতায় এভাবে কিন্তু লিখে নেবে, ঠিক আছে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। যে কি বাস্তুতন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানকে কি বলে? 4টা অপশন দিয়ে দিল, ঠিক আছে? তাহলে সেখানে কি হবে উত্তরটা? সেটা হবে বাস্তুবিদ্যা। তাহলে বাস্তুতন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানকে কি বলে? কমেন্টে জানাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সটা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে এই ইকোলজি শব্দটি কিন্তু আবার ঐকস শব্দ থেকে এসেছে। আমরা জানি এখানে উইকো আছে, এখানে উইকো, মানে কি দুটো শব্দ কিন্তু একই শব্দ থেকে এসেছে। এই শব্দটাও কিন্তু ঐকস শব্দ থেকে এসেছে। আমরা জানি ঐকস শব্দের অর্থ কি? আবাসস্থল। এবং লজি শব্দের, এখানে আছে লজি কিন্তু সেখানে ছিল কি? সিস্টেম। এখানে আছে লজি, এখানে আছে সিস্টেম। এখানে সিস্টেম মানে হচ্ছে আত্মসম্পর্ক, আর এখানে লজি মানে আমরা জানি যে লজিক মানে কি? জ্ঞান। তো এটা হচ্ছে লজি মানে হচ্ছে কি? জ্ঞান। তাহলে ঐকস মানে কি? আবাসস্থলের জ্ঞান। মানে জীবের সঙ্গে পরিবেশের সঙ্গে জীবের যে সম্পর্ক সেটা নিয়ে যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে বাস্তুবিদ্যা। আর এই যে ইকোলজি, বাস্তুবিদ্যা, এটার ইংলিশ নাম কি? ইকোলজি। এই ইকোলজি শব্দটি এসেছে ঐকস শব্দ। ঐকস শব্দটির মানে কি? আবাসস্থল, এবং লজি মানে হচ্ছে জ্ঞান। তো এটা হচ্ছে পরিবেশের উপর জীবের যে সম্পর্ক সেটার যে জ্ঞান সেটা নিয়ে আমি পড়বো যে বিজ্ঞানে, সেটাই হচ্ছে কি? বাস্তুবিদ্যা। তাহলে এখান থেকে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু হয়ে গেল। এবার আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে ইকোলজি শব্দটি সর্বপ্রথম কোন ভূবিজ্ঞানী ব্যবহার করেছিলেন? অবশ্যই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। অবশ্যই কিন্তু ভালোভাবে জিনিসগুলো প্রতিটা প্রশ্ন কিন্তু ধরে মুখস্থ মনে রাখার চেষ্টা করবে। প্রতিদিন কিন্তু রিভিশন করার বারংবার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ এমসিকিউ কোশ্চেন্সটা কিন্তু বারবার যত তুমি রিভিশন করবে তত তোমার মনে থাকবে, ঠিক আছে? এটা বাস্তুবিদ্যার শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। তো এই আমরা পড়বো যে বাস্তুবিদ্যার শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন। তো এই যে বাস্তুবিদ্যার শব্দটা রয়েছে সেটা প্রথম কে ব্যবহার করেছিলেন, তাই না? ব্যবহার করেছিল, প্রথম কে বলেছিলেন। তো বাস্তুবিদ্যার শব্দটি প্রথম বলেছিলেন হচ্ছে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। ভূবিজ্ঞানী কি? আর্নেস্ট হেকেল। ভূবিজ্ঞানী আর্নেস্ট হেকেল। তো ভূবিজ্ঞানী আর্নেস্ট হেকেল সর্বপ্রথম কিন্তু এই বাস্তুবিদ্যা বা ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স। বিভিন্ন টেস্ট পেপারেও কিন্তু তোমরা
এই কোশ্চেন্সটা কিন্তু দেখতে পাবে। প্রত্যেকটা কোশ্চেন্স কিন্তু মনোযোগ সহকারে ধরে ধরে পড়ার কিন্তু চেষ্টা করবে। তাহলে বাস্তুতন্ত্র বা বাস্তুবিদ্যা থেকে যে ধরনের এমসিকিউ কোশ্চেন্স আসতে পারে সেগুলো আমি কিন্তু আলোচনা করে দিলাম। এবার এই যে জীবমণ্ডল সংক্রান্ত অনেক তো পরিভাষা, অনেক নতুন নতুন শব্দ ব্যবহার করা হয়েছে জীবমণ্ডলকে কেন্দ্র করে। তো আরও কিছু কিছু ইম্পর্টেন্ট পরিভাষা রয়েছে, নতুন নতুন শব্দ রয়েছে যেগুলো থেকে মেনলি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সেই শব্দগুলো আমরা কিন্তু জানার চেষ্টা করব। এটা মানে কি, এটা মানে কি, যেমন নতুন একটা শব্দ বাস্তুতন্ত্র, জীবমণ্ডলকে কেন্দ্র করে বাস্তুতন্ত্র একটা শব্দ দিয়েছে, ঠিক আছে। এভাবেই তো বলতে পারতো যে জীবের সঙ্গে পরিবেশের যে সম্পর্ক তাকে বলা হচ্ছে, অন্য কিছু দিতে পারতো, কিন্তু দিয়েছে কি বাস্তুতন্ত্র, মানে নতুন একটা শব্দ ব্যবহার করেছে। তো এরকম অনেক শব্দ ওরা ব্যবহার করেছে যেখান থেকে মেনলি প্রশ্ন আসতে পারে, সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। এখনও যারা পর্যন্ত হচ্ছে এটা লেখনি খাতায়, অবশ্যই কিন্তু খাতায় লিখে নাও, ঠিক আছে। স্ক্রিনশট একদমই করবে না, লিখে নেবে, সাথে সাথেই খাতা পেন ধরে বসবে, সাথে সাথেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালোভাবে লিখে নেবে, ঠিক আছে। কোনো রকম স্ক্রিনশট যাতে না থাকে, ঠিক আছে। অবশ্যই তুমি যদি কোথাও যদি ঘুরতে বেরো আর এই ক্লাসটা দেখো তাহলে স্ক্রিনশট করে রাখবে, কিন্তু নয়তো নচিত কিন্তু এটা কিন্তু স্ক্রিনশট করে রাখবে না, ঠিক আছে। কেন, তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের অনেক কিছু স্ক্রিনশটে পড়ে থাকে, সেটা আর দেখা হয়ে ওঠে না, তাই তো। তো সেটা, তো আমি তোমাদের যে এখান থেকে দুটো কোশ্চেন্স বলবো, সেই কোশ্চেন্সগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আমি দুটো কোশ্চেন্স বলবো। প্রথম কোশ্চেন্স, যে এই যে বাস্তুতন্ত্র শব্দটি সর্বপ্রথম কোন ভূবিজ্ঞানী ব্যবহার করেছিলেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বাস্তুবিদ্যা শব্দটি প্রথম কোন ভূবিজ্ঞানী ব্যবহার করেছিলেন? এই দুটো প্রশ্ন অবশ্যই কিন্তু কমেন্টে রাইট অ্যান্সার করে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাও, ঠিক আছে। এরপরে আমরা আরও কিছু পরিভাষা, গুরুত্বপূর্ণ পরিভাষা নিয়ে আলোচনা করব। তো চলো, এই জীবমণ্ডল চ্যাপ্টারটা পড়ালাম, সেই জীবমণ্ডল কি, জীবমণ্ডল থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি বলতে তোমাদের ভুলে গেছি, ঠিক আছে। এই জীবমণ্ডল থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এর প্রকৃতি। প্রকৃতি কি? এর প্রকৃতি মানে এর আচরণ, আচরণ বা প্রকৃতি। তো দেখো, আমার প্রকৃতিকে আমি সব সময় তোমাদেরকে বকাঝকা করি, তাই না, বকি, পড়াই, তো এটা আমার প্রকৃতি। তেমনি এই যে জীবমণ্ডল, এই জীবমণ্ডলের প্রকৃতিটা কি? এই যে আমরা দেখলাম জলে বাস করছে, স্থলে বাস করছে, আবার বায়ুমণ্ডলে বাস করছে, তো এদের মধ্যে প্রকৃতি বা এদের আচার আচরণটা কীরকম? তো এদের প্রকৃতি, জীবমণ্ডল প্রকৃতি কিন্তু কি পরিবর্তনশীলতা, পরিবর্তনশীলতা। খাতায় লিখে নেবে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স, ঠিক আছে। পরিবর্তনশীলতা, তাহলে জীবমণ্ডলের প্রকৃতি কি? পরিবর্তনশীলতা। ভালোভাবে জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করো। পরিবর্তনশীলতা মানে এই যে জীবমণ্ডলে যে জিনিসগুলো বসবাস করছে, আমরা দেখলাম কি ডাঙায় বাস করছে। তো দেখো, ডাঙায় যে সমস্ত প্রাণী, ধরো হাতি বাস করছে, বানর বাস করছে, বিভিন্ন রকমের পশু জীব কিন্তু বাস করছে। তো দেখো, হাতির সংখ্যা প্রথম যে জায়গায়, প্রথমে ধরো প্রথম বছরে যে জায়গায় আমরা, মানে আজকে যে হাতিগুলোর সংখ্যা আমরা অনেক 10টা হাতি দেখতে পাবো, কিন্তু কালকে দাঁড়িয়ে মানে কয়েক বছর পরবর্তী সময়ে কিন্তু সে হাতির সংখ্যাটা কমেও যেতে পারে, আবার বেড়েও যেতে পারে। তো কি হচ্ছে, জীবের কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেটা তো পরিবেশ, তো পরিবেশের জীব সংখ্যার কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আবার যদি জলে যাই, জলে কি হচ্ছে, জলে তো প্রচুর পরিমাণে মাছ রয়েছে, তো মাছের সংখ্যা কমতেও পারে আবার বাড়তেও পারে, তাই না। তো এই যে কমছে বাড়ছে মানে কি, পরিবর্তন হচ্ছে, তাই জীবমণ্ডলের প্রকৃতি কি পরিবর্তনশীলতা, বুঝতে পেরেছো। তো জীবমণ্ডলের তাই কি প্রকৃতিটা কি পরিবর্তনশীলতা, কারণ জীবমণ্ডলের যে প্রত্যেকটা প্রাণী আজকে যেটা আছে কালকেও যেটা থাকবে সেটা কিন্তু নয়, কখনো বাড়তেও পারে আবার কখনো কমতেও পারে, তাই জীবমণ্ডলের প্রকৃতি কি পরিবর্তনশীলতা বা পরিবর্তনশীল। এবার যে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা দেখো ভালোভাবে। আগে যে আমি ছবিটা আঁকলাম, যেটা কি, এটা হচ্ছে ডাঙা, তারপরে কি, এটা তো ডাঙা, তারপরে আবার এখানে একটা ডাঙা রয়েছে, এখানে রয়েছে কি গাছ, ধরো এখানে খুব সুন্দর একটা গাছ রয়েছে, এখানে খুব সুন্দর একটা গাছ রয়েছে। তো ভালোভাবে জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে কি রয়েছে, জল রয়েছে, ভালোভাবে বোঝার কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে। তো এই যে আমরা যদি জীবমণ্ডলের মানে অবস্থান কতটা, ঠিক আছে, মানে জীবের কি, জীবের সর্বাধিক অবস্থান, তো জীব তো 3 জায়গায় অবস্থান করছে, একটা স্থলে, একটা জলে, আর একটা কি বায়ুমণ্ডলে, মানে হচ্ছে বায়ুতে, বাতাসে। তো সেটার অবস্থানটা মেনলি কতটা,
মানে কোথায় কত কিলোমিটার কত মিটার গেলে আমরা জীবের অস্তিত্ব দেখতে পাবো। তো যদি আমরা শিলামণ্ডলে যাই, সেই শিলামণ্ডল থেকে 10 মিটার, তো শিলামণ্ডল মানে ভূত্বক থেকে 10 মিটার যদি আমরা মাটির নিচে খুঁড়ি, তাহলে কিন্তু সেখানে আমরা কি করব, ছোট ছোট জীবের অস্তিত্ব দেখতে পাবো, অনেক পোকা টোকা দেখতে পাবো। ঠিক আছে, তো শিলামণ্ডল থেকে 10 মিটার, মানে শিলামণ্ডলে কিন্তু 10 মিটার পর্যন্ত কিন্তু জীবের অস্তিত্ব রয়েছে। শিলামণ্ডল মানে সেখানে মাটি, সেই মাটির স্তরটা থেকে তুমি যদি কোদাল দিয়ে ধরো 10 মিটার খুললে সেখানে কিন্তু তুমি জীবের অস্তিত্ব পাবে। জীবের অস্তিত্ব মানে ছোট ছোট ধরো অণুজীবগুলো রয়েছে, কেঁচো যেমন, ঠিক আছে, তো সেরকম অনেকগুলো জীব তুমি কিন্তু দেখতে পাবে কত মিটার, শিলামণ্ডলে কত মিটারের মধ্যে, 10 মিটারের মধ্যে। আবার যদি তুমি জলে যাও, জলে কত ভিতরে জীবের অস্তিত্ব দেখা যাবে। তো মেনলি যখন সূর্য ওঠে, সেই সূর্য কিন্তু 200 মিটার, সূর্য কিন্তু এখানে আলো পৌঁছায়, এবং এর যে গভীরতা, সেই গভীরতা কি 200 মিটার। সূর্য যখন আলো দেয় তখন 200 মিটার পর্যন্ত কিন্তু সূর্যের আলো হচ্ছে কি করে, সেই সমুদ্রের তলদেশে কিন্তু পৌঁছায়। ফলে কি হয়, সমুদ্রের আলো যদি পৌঁছায় সেখানে কি হবে, গাছপালা জন্মাবে, এবং গাছপালা জন্মালে সেখানে ছোট ছোট প্রাণী, প্ল্যাঙ্কটন, ঠিক আছে, সেগুলো কি হবে, জন্মাবে, ছোট মাছ জন্মাবে, অনেক অনেক প্রাণী সেখানে কি হবে, জন্মাবে। ফলে কি হচ্ছে, 200 মিটার মানে সমুদ্রের জলে 200 মিটার, বা এটা কি বাড়ি, এটা তো জল, তাই না, সেই জল বা বাড়িমণ্ডলে কিন্তু কত, 200 মিটার, 200 মিটার গভীরতায় কিন্তু জীবের অস্তিত্ব আমরা দেখতে পাবো। ছোট ছোট প্ল্যাঙ্কটন, পোকামাকড় আমরা কিন্তু এখানে আছে। তো আমরা যদি বলে যে শিলামণ্ডলে কত মিটার পর্যন্ত জীবের অস্তিত্ব দেখা যায়, তাহলে কি হবে, 10 মিটার শিলামণ্ডলে। আবার যদি বাড়িমণ্ডলে যাই, তাহলে বাড়িমণ্ডল মানে, বাড়ি মানে কি জল, তো সেই জলমণ্ডলে আমরা 200 মিটার পর্যন্ত কিন্তু জীবের অস্তিত্ব দেখা যায়। আবার যদি আমরা বায়ুমণ্ডলে যাই, মানে এখানে বায়ু, এই বায়ুমণ্ডলে কি, এই বায়ুমণ্ডলে হচ্ছে 300 মিটার, কি 300 মিটার কিন্তু উচ্চতা পর্যন্ত, 300 মিটার মানে এখান থেকে 300 মিটার উচ্চতা পর্যন্ত কিন্তু এখানে জীবের অস্তিত্ব আছে, এখানে অনেকগুলো জীবের অস্তিত্ব আছে, এখানেও কিন্তু কি রয়েছে, জীবের অস্তিত্ব আছে। এই তিনটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, একটু যত্ন সহকারে কিন্তু পড়তে হবে। কি যে শিলামণ্ডলে কত মিটার পর্যন্ত প্রাণীর অস্তিত্ব আছে বা জীবের অস্তিত্ব আছে। আবার যদি বলে যে বায়ুমণ্ডলে কত মিটার পর্যন্ত জীবের অস্তিত্ব আছে, অনেকগুলো অপশন দিল, 300, 400, 500, তাহলে কী হবে, 200 মিটার। আবার যদি বলে বায়ুমণ্ডলে কত উচ্চতা পর্যন্ত জীবের অস্তিত্ব বর্তমান, তাহলে অনেকগুলো অপশন দিল, 200, 250, 400, 300, তাহলে কী হবে উত্তরটা, 300 মিটার উচ্চতা পর্যন্ত কিন্তু বায়ুমণ্ডলে জীবের অস্তিত্ব আছে। মানে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল 300 মিটার উঠি, তাহলে আমরা কিন্তু জীবের অস্তিত্ব দেখতে পাবো, সেখানেও কিন্তু ছোট ছোট জীব আমরা কিন্তু দেখতে পাবো। এবার যদি এখান থেকেই যদি কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল ধরনের, একটু ঘুরিয়ে প্রশ্নটা আসে, তাহলে কিন্তু খুব ভালোভাবে, আরও ভালোভাবে কিন্তু এটা কিন্তু পড়তে হবে। খুব ঘুরিয়ে যদি প্রশ্নটা আসে তাহলে কিভাবে আসতে পারে, ঠিক আছে। এবার দেখো, এখান থেকে যদি কোশ্চেন্সটা যদি এখান থেকে ঘুরিয়ে আসে, তাহলে কি কি ধরনের প্রশ্ন আসবে। প্রথম হচ্ছে এই যে দেখ, এটা কি বাড়িমণ্ডল, তাই তো, বাড়ি মানে কি জল, সেই বাড়িমণ্ডল থেকে, এই বাড়িমণ্ডল এবং বায়ুমণ্ডল, এটা বায়ুমণ্ডল, তো এই বাড়িমণ্ডল এবং বায়ুমণ্ডলের যে উলম্ব বিস্তার যদি দেখি, মানে কত মিটার, তো বাড়িমণ্ডল এবং বায়ুমণ্ডলে 13 কিলোমিটার, কি 13 কিলোমিটার। তাহলে বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল যদি আমরা যোগ করি, তাহলে সেখান থেকে মেইনলি হচ্ছে 13 কিলোমিটার গভীরতা, মানে এখান থেকে হাফ গভীরতা এবং হাফ কি উচ্চতা, এই টোটাল 13 কিলোমিটার পর্যন্ত কিন্তু আমরা কি দেখতে পাবো, জীবের অস্তিত্ব দেখতে পাবো। তাহলে এখান থেকে যদি ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে যে বাড়িমণ্ডল এবং বায়ুমণ্ডল মোট কত কিলোমিটার জুড়ে জীবের অস্তিত্ব দেখা যায়। 14, 15, 16 দিল, আরেকটা দিল 13, তাহলে উত্তরটা কী হবে, 13। এই মোট হচ্ছে বাড়িমণ্ডল থেকে, মানে সমুদ্র তলদেশ থেকে বায়ুমণ্ডলে মাত্র 13 কিলোমিটার উচ্চতায় আমাদের কিন্তু জীবের অস্তিত্ব দেখা যায়। আবার যদি শুধুমাত্র আসে যে বাড়িমণ্ডল, শুধুমাত্র যদি আসে যে বাড়িমণ্ডলে কত গভীরতা পর্যন্ত জীবের অস্তিত্ব দেখা যায়, তাহলে সেটার উত্তরটা হবে 6 কিলোমিটার। মানে কোনো কোনো বই আছে 6 কিলোমিটার। তাহলে যদি শুধুমাত্র বলে যে বাড়িমণ্ডলে জীবের অস্তিত্ব, বাড়িমণ্ডলে কত কিলোমিটার গভীরতা পর্যন্ত জীবের অস্তিত্ব রয়েছে, তাহলে সেটা হবে কিন্তু 6 কিলোমিটার। কত, 6 কিলোমিটার। আবার যদি কোশ্চেনটা আরও ঘুরিয়ে আসতে পারে, তাহলে সেটা হবে কি 200 মিটার। এটা 200 মিটার, এটা কিন্তু 6 কিলোমিটার গভীরতায় কিন্তু জীবের অস্তিত্ব রয়েছে। আমরা জানি নাসা একটা আমেরিকান সংস্থা, সেই সংস্থা মূলত কি করে, বিভিন্ন বায়ুমণ্ডল বা মহাকাশ যান সম্পর্কে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ কিন্তু সেটা হচ্ছে
পর্যবেক্ষণ বা পর্যালোচনা করে। তো সেই নাসা বিজ্ঞানীরা মেনলি বায়ুমণ্ডলে 15 কিলোমিটার, কত 15 কিলোমিটার, এই 15 কিলোমিটার উচ্চতায় নাকি জীবের অস্তিত্ব পাওয়া গেছে বা সন্ধান পাওয়া গেছে বলে কিন্তু নাসা বিজ্ঞানীরা বলেছেন। এই কোশ্চেন্সটাও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে নাসা। তো নাসা বিজ্ঞানীদের মতে, এইভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে নাসা বিজ্ঞানীদের মতে কত কিলোমিটার উচ্চতায় বা বায়ুমণ্ডলে কত কিলোমিটার উচ্চতায় জীবের সন্ধান পাওয়া গেছে বলে তারা বলেছেন। তাহলে কত 15 কিলোমিটার, মানে বায়ুমণ্ডলের 15 কিলোমিটার উচ্চতা, মানে ভূত্বক থেকে এখান থেকে 15 কিলোমিটার যদি আমরা যাই সেখানেও কিন্তু আমরা কি পাবো, জীবের অস্তিত্ব দেখা যাবে, সেখানেও কিন্তু জীবের অস্তিত্ব রয়েছে। এটা কে বলেছে, নাসা বিজ্ঞানীরা, নাসা বিজ্ঞানীরা। তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমি বলে দিলাম। এরপরে আমরা চলে আসি আবার সেই গুরুত্বপূর্ণ পরিভাষায়। তো আলোচনা করবো মেনলি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমি ভুলে যাই, বারংবার ভুলে যাই, কারণ এতগুলো মনে রাখা তারপরে ভিডিও করা একটু টাফ হয়। তো মনে রাখবে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে এই যে বাস্তুতন্ত্র যে চ্যাপ্টারটা রয়েছে না, মানে জীবমণ্ডল যে রয়েছে, জীবমণ্ডল এক প্রকার কিন্তু উন্মুক্ত প্রণালী। কি উন্মুক্ত প্রণালী, উন্মুক্ত প্রণালী, প্রণালী কেন বলে দিচ্ছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই কিন্তু লিখে নেবে। কোশ্চেন লিখবে যে জীবমণ্ডল কি প্রণালী, এটা হচ্ছে উন্মুক্ত প্রণালী। উন্মুক্ত মানে কি, খোলা। দেখো সূর্য থেকে যে আলো আমরা পাই, সে আলো কিন্তু বা যে বাতাস, যে আলো আমরা পাই সেটার মাধ্যমে কি করে, খাবার তৈরি করে, তাই না? খাবার তৈরি করে গাছ কি করে, আবার অক্সিজেন তৈরি করে, বিভিন্ন তৈরি করে পরিবেশে ছড়িয়ে দেয়। তো পরিবেশ থেকে নিচ্ছে আবার পরিবেশেই ছড়িয়ে দিচ্ছে। তো সেই জন্য কি জীবমণ্ডল এক প্রকার কি উন্মুক্ত প্রণালী। জিনিসটা বোঝা গেছে? তো চলো এরপরে আমরা হচ্ছে এই যে জীবমণ্ডলের কয়েকটা গুরুত্বপূর্ণ যে আমরা বললাম পরিভাষা নিয়ে আলোচনা করব। সেই পরিভাষার আমরা তৃতীয় আমরা আলোচনা করেছি, যেখানে প্রথম আমরা আলোচনা কি করেছি, প্রথমে আমরা আলোচনা করেছি বাস্তুতন্ত্র, দ্বিতীয় আমরা পয়েন্টে আলোচনা করেছি বাস্তুবিদ্যা, এবং আজকে তৃতীয় নম্বরে আমরা আলোচনা করব কি, বাস্তুতান্ত্রিক নিচ। কি আলোচনা করব, বাস্তুতান্ত্রিক নিচ, বাস্তুতান্ত্রিক নিচ, বাস্তুতান্ত্রিক নিচ। তো বাস্তুতান্ত্রিক নিচ নিয়ে আমরা আলোচনা করব। তো মেনলি এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক নিচ কাকে বলে। এটা পড়লেই মেনলি কভার হয়ে যাবে, মানে এখানকার সংজ্ঞাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পরিভাষার সংজ্ঞাগুলো, ঠিক আছে? তো বাস্তুতান্ত্রিক নিচ অ্যাকচুয়ালি কি, যে পরিবেশের সঙ্গে জীবের যে আত্মসম্পর্ক, আমরা প্রথমেই দেখলাম, আমি বারংবার বলেছি যে জলের সঙ্গে, মানে ধরো জলটা কি একটা পরিবেশ, তো পরিবেশের একটা অংশ, সেই জলের সঙ্গে মাছের, যে মাছটা কি একটা জীব, তো জলের সঙ্গে পরিবেশের বা জীবের যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে কি বাস্তুতান্ত্রিক নিচ। বুঝেছো? তো জল কি একটা পরিবেশ, জল ধরো একটা পরিবেশের অংশ, তাই জলটা ধরো পরিবেশ, এবং যে মাছটা কি জীব। তো পরিবেশের সঙ্গে জীবের কি যে একটা সম্পর্ক সেটাকে বলা হচ্ছে কি বাস্তুতান্ত্রিক নিচ। তাহলে বাস্তুতান্ত্রিক নিচ কাকে বলে অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, লিখে নেবে যে পরিবেশের সঙ্গে প্রাণীর যে আত্মসম্পর্ক সেটাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক নিচ। আমি লিখে নিচ্ছি, তোমরাও কিন্তু তোমাদের খাতায় কিন্তু সুন্দর করে পয়েন্টটা করে লিখে নেবে। পরিবেশের সঙ্গে, পরিবেশের সঙ্গে, পরিবেশের সঙ্গে জীবের যে আত্মসম্পর্ক, জীবের যে আত্মসম্পর্ক, আত্মসম্পর্ক সেটাকেই বলা হচ্ছে দুটো বাস্তুতন্ত্রের মধ্যবর্তী স্থানে যে মিশ্র বাস্তুতন্ত্র, গড়ে ওঠে। দেখো উত্তরটা ভালো করে দেখো, আমি কি লিখেছি, যে দুটো বাস্তুতন্ত্রের মধ্যবর্তী স্থানে যে মিশ্র বাস্তুতন্ত্র গড়ে ওঠে তাকে কি বলে, ইকোটোন বলে। তোমরা কিন্তু লিখে নেবে, ঠিক আছে? ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বিভিন্ন টেস্ট পেপার প্রশ্ন বিচিত্রতাও কিন্তু এই কোশ্চেনটা কিন্তু পাবে। তাহলে কি, দুটো বাস্তুতন্ত্রের মধ্যবর্তী স্থানে যে মিশ্র এক ধরনের বাস্তুতন্ত্র গড়ে ওঠে সেটাকে বলা হচ্ছে কি ইকোটোন, সেটা কি ইকোটোন। এবার আমরা পড়বো কি, 4 নম্বর এটা হয়ে গেল। 5 নম্বরে কি পড়বো,
ক্লাইন করবো, ইকো ক্লাইন। আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা করবো ভালোভাবে। দেখো 5 নাম্বার কি, ইকো ক্লাইন। ইকো ক্লাইন, তো দেখো 5 নম্বরে আমরা আলোচনা করব কি ইকো ক্লাইন নিয়ে। আমরা প্রথমে বললাম দুটো বাস্তুতন্ত্র রয়েছে, মাঝেরটা আলাদা, দুটো মিক্স করে করে ওঠে, সেটা হচ্ছে কি ইকো টোন। এবার আমরা দেখব যে ইকো ক্লাইনটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? ইকো ক্লাইনটা অ্যাকচুয়ালি কি ভালোভাবে বোঝার কিন্তু চেষ্টা করবে। আর একবার বলছি, ইকো ক্লাইনটা অ্যাকচুয়ালি কি। তো ইকো ক্লাইম মানে হচ্ছে যে পরিবর্তন, মানে অবস্থান পরিবর্তন বা পরিবেশ পরিবর্তনের সাথে সাথে উদ্ভিদের যে আকৃতি পরিবর্তন হয় তাকে বলা হয় কি ইকো ক্লাইম। গড় গড় করে তো বলে দিলাম, কিন্তু কিভাবে অ্যাকচুয়ালি আমার মাথায় আসলো এবং কিভাবে আমি বলতে পারলাম। দেখো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, যে কোনো সংজ্ঞা তুমি কিন্তু খুব সহজেই বলতে পারবে। তাই কনসেপ্টটা আগেই কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করো, ভালোভাবে বোঝো। আমি কি বললাম যে অবস্থান পরিবর্তন বা পরিবেশ পরিবর্তনে, কি পরিবেশ পরিবর্তনে, তুমি দেখো এখানের পাহাড়ের উঁচু জায়গার যে পরিবেশ, এখানকার পরিবেশ আলাদা। এখানে কি হবে, ঠান্ডা বেশি হবে, এখানকার কি হবে, গরম বেশি হবে একটু হলেও। তো এখানকার কি হবে, পরিবেশ পরিবর্তন। তো আমি কি বললাম যে পরিবেশ পরিবর্তনে উদ্ভিদের আকৃতি পরিবর্তন। আমি কি বললাম, পরিবেশ এখানে পরিবর্তন হচ্ছে এবং উদ্ভিদের আকৃতি কি হচ্ছে, পরিবর্তনকে বলা হচ্ছে ইকো ক্লাইম। তুমি দেখো যে এখানকার কি পরিবেশ আলাদা, এখানকার পরিবেশটা আলাদা, আর এখানকার পরিবেশটা আবার আলাদা। দুটো পরিবেশ কি আলাদা আলাদা, এখানে যদি রাইট এখানে কাটা, তো দুটো পরিবেশ কি আলাদা আলাদা। তো দুটো পরিবর্তনশীল পরিবেশে, মানে কি পরিবর্তনশীল, দুটো জায়গা আলাদা। তো পরিবর্তনশীল পরিবেশে উদ্ভিদের আকৃতি, উদ্ভিদের আকৃতির কি পরিবর্তন। দেখো এই যে পাহাড়ি এলাকায় যে গাছগুলো হবে সেটা কিন্তু বেটে হবে, কি হবে, বেটে হবে। আবার পর্বতের যদি আমরা পাদদেশে দেখি তাহলে সেখানকার গাছগুলো কিন্তু তুলনামূলক কি হবে, লম্বা হবে। সেখানকার গাছগুলো কি হবে, লম্বা হবে। তাহলে কি পরিবেশ পরিবর্তন, এখানের পরিবেশ আলাদা, এখানের পরিবেশ আলাদা, এখানের পরিবেশটা কি আলাদা, এখানের পরিবেশটা আলাদা। তাই পরিবেশ যখন পরিবর্তন হচ্ছে, আকৃতি তখন কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এখানকার আকৃতিটা কি বেটে, আর এটা কি লম্বা, মানে এখানকার আকৃতি কি খর্বাকার, এখানকার আকৃতি লম্বা। তো পরিবর্তনশীল পরিবেশে যখন উদ্ভিদের কি হচ্ছে, আকৃতি পরিবর্তন হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে কি ইকো ক্লাইম। তাহলে আমি যে তোমাদেরকে বললাম সেটা কিন্তু এবার লিখে নেবে ইকো ক্লাইমের জায়গায়। তো ইকো ক্লাইম মানে কি, যে পরিবর্তনশীল পরিবেশে উদ্ভিদের আকৃতি পরিবর্তনকে বলা হচ্ছে ইকো ক্লাইম। পরিবর্তনশীল পরিবেশে উদ্ভিদের আকৃতির পরিবর্তনকে, উদ্ভিদের আকৃতি পরিবর্তনকে আকৃতি পরিবর্তন তো আমি কি বললাম যে পরিবর্তনশীল পরিবেশে, মানে কি পরিবর্তনশীল পরিবেশ, তো এখানের পরিবেশ এখানকার পরিবেশ আলাদা। তো এই পরিবর্তনশীল পরিবেশে উদ্ভিদের কি আছে, আকৃতির পরিবর্তন, এখানকার বেটে এখানকার লম্বা। তো আকৃতি কি পরিবর্তন, মানে কি আলাদা। তো সেই আকৃতির পরিবর্তনকে বলে কি ইকো ক্লাইম। ইকো ক্লাইম থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে, আবার ঘুরিয়েও আসতে পারে যে পাহাড়ি অঞ্চলের গাছ বা উদ্ভিদ খর্বাকার অথচ এবং পর্বতের পাদদেশীয়, এটা তো পাদদেশ, সেই পাদদেশীয় অঞ্চলের উদ্ভিদ অনেকাংশ লম্বা হয়, এটাকে কি বলে, ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে এটাকে কি বলে, ইকো ক্লাইম বলে, ঠিক আছে। এটা আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা এখানে নিয়ে আলোচনা করবো। ইকো টোন, ইকো ক্লাইম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, বিভিন্ন টেস্ট পেপারে কিন্তু পেয়ে যাবে এই কোশ্চেন্সগুলো। অবশ্যই কিন্তু এগুলো রেডি করার চেষ্টা করবে। চলো এরপরে আরও দুটো আছে, দুটো পড়ে নিই। আলোচনা করবো 5 নাম্বার, এটা আমরা আলোচনা করব সিন ইকোলজি। কি ইকোলজি, সিন ইকোলজি, ইকোলজি, সিন ইকোলজি। সিন ইকোলজিটা ভালোভাবে দেখার কিন্তু চেষ্টা করবে, কি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। সিন ইকোলজি মানে হচ্ছে কোনো একটা অঞ্চল, ঠিক আছে, সেই অঞ্চলে আমরা যদি দেখি, ধরো সেখানে জলে বাস করছে, হচ্ছে জলে কি বাস করে, হাঁস বাস করে। আমি এখানে একটা হাঁস রাখলাম, ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখানে আমি একটা হাঁস রাখলাম, এখানে আমি কি করলাম, একটা হাঁস রাখলাম। হাঁস কি করে,
জলে বাস করে। এবার এখানে আমি আরেকটা পশু আঁকলাম, ঠিক আছে, ধরো এখানে আমি ধরো গরু আঁকলাম। এখানে আমি একটা গরু আঁকলাম, ঠিক আছে। তো দেখলাম আমি এখানে এই পরিবর্তনশীল পরিবেশে ধরো আরো গাছও আছে, ঠিক আছে, গাছ আছে, ঠিক আছে, এখানে ঘাস আছে, আর এখানে আমার কি রয়েছে, পুকুর রয়েছে। তো দেখো এখানে একটা অঞ্চল, একটা পরিবেশ, তো একটা পরিবেশ বা অঞ্চল, এই পরিবেশে যখন আমি সব পশু পাখি বা উদ্ভিদ বা প্রাণীকে নিয়ে, ঠিক আছে, সমস্ত উদ্ভিদ বা প্রাণীকে নিয়ে আমরা যদি পর্যবেক্ষণ করি মানে পরীক্ষা করি, ধরো আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি কি কি গাছ আছে, এটা আলাদা গাছ, এখানে ফুলের গাছ আছে, ঠিক আছে, ফুলের গাছ আছে, ধরো এটাকে নিয়েও আমি কি করলাম, পরীক্ষা করলাম। আবার এই গাছগুলোকে নিয়েও আমি কি করলাম, পরীক্ষা করলাম। গরুটা যে আছে মানে এখানকার যে এই অঞ্চলে যে প্রাণীটা আছে সেই প্রাণীটাকে নিয়েও আমি পর্যবেক্ষণ করলাম, মানে এই গরুটা কীরকম, ঠিক আছে, কতদিন হলো, কতদিন বাঁচলো, এগুলো নিয়ে আমি দেখলাম। আবার এখানে যে হাঁসটা আছে এটাকে নিয়েও আমি কি করলাম, পর্যবেক্ষণ করলাম। আবার যে বনটা আছে সেটাকে নিয়েও আমি পর্যবেক্ষণ করলাম। মানে একটা অঞ্চলের মানে কোনো একটা পরিবেশের সমস্ত উদ্ভিদ বা প্রাণীকে নিয়ে, একটাও আমি এখানকার বাদ দেব না, সমস্ত উদ্ভিদ, সেখানে যে কোনো উদ্ভিদই থাকুক না কেন, যেখানে সেই যে কোনো উদ্ভিদ বা প্রাণীই থাকুক না কেন, প্রত্যেকটা প্রাণীকে নিয়ে আমি কি করব, পর্যবেক্ষণ করব, পরীক্ষা করব। সেটাকে বলা হচ্ছে কিন্তু কি, সিন ইকোলজি। সিন ইকোলজি মানে হচ্ছে কোনো একটা পরিবেশের বা কোনো একটা অঞ্চলের সমস্ত প্রাণীকে নিয়ে, সমস্ত প্রাণী বা উদ্ভিদকে নিয়ে পর্যালোচনা করাকে বলা হচ্ছে সিন ইকোলজি। বুঝতে পারলে, প্রত্যেকটা প্রাণীকে নিয়ে আলোচনা, প্রত্যেকটা উদ্ভিদ, এগুলোকে গাছপালা উদ্ভিদ, তো সেই উদ্ভিদ এবং প্রাণীকে, প্রত্যেকটা প্রাণী এবং উদ্ভিদকে নিয়ে পর্যবেক্ষণ করার নামই হচ্ছে সিন ইকোলজি। ভালোভাবে বুঝতে পেরেছো কিনা জিনিসটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, বুঝতে না পারলে আমাকে কিন্তু তবুও কমেন্টে জানাবে, ঠিক আছে। যদি বুঝতে পারো তবে এখানে লিখে নেবে। কি লিখবে, যে কোনো নির্দিষ্ট অঞ্চলে সমস্ত প্রাণীকে নিয়ে কোনো নির্দিষ্ট অঞ্চলে সমস্ত প্রাণীকে নিয়ে পর্যালোচনা করাকে বলে সিন ইকোলজি। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখলাম, যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চল, এখানে কি একটা নির্দিষ্ট অঞ্চল, সেই অঞ্চলে সমস্ত প্রাণীকে মানে কি সবগুলোকে নিয়েই পর্যালোচনা বা পর্যবেক্ষণ করাকে বলা হচ্ছে সিন ইকোলজি। এটা বোঝা গেল। এবারে আমরা আরেকটা জিনিস পড়বো, ওটা হচ্ছে অট ইকোলজি। এই ছবিটা দিয়েই বোঝাচ্ছি, ঠিক আছে, এই ছবিটা দিয়েই মূলত সিন ইকোলজি এবং অট ইকোলজির কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো আমরা প্রথমে গেলাম একটা জঙ্গলে, আমি এখানে গেলাম এবং সমস্ত কি কি প্রাণী আছে না আছে সমস্ত কিছু পর্যবেক্ষণ করলাম, মানে পরীক্ষা নিরীক্ষা করলাম। এবার মানে দেখলাম, এবার আমি একটা এই জঙ্গলে আমি গেলাম এবং গিয়ে আমি কি করলাম, শুধুমাত্র হাঁসটাকে আমার ভালো লাগলো, এই হাঁসকে নিয়েই আমি পরীক্ষা নিরীক্ষা করলাম, যে হাঁসটা কীরকম, কত বছর বাঁচে, ঠিক আছে, কীভাবে হলো না হলো, সমস্ত কিছু নিয়ে শুধুমাত্র হাঁসটাকে নিয়েই আমি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা বা পর্যালোচনা করা শুরু করলাম। তাহলে সেটাকে কি বলা হচ্ছে, অট ইকোলজি। তাহলে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে শুধুমাত্র একটি নির্দিষ্ট উদ্ভিদ বা নির্দিষ্ট একটি প্রাণী, ধরো আমি এখানে গেলাম, হাঁসটাকে নিলাম এবং একটা নির্দিষ্ট, ধরো হাঁসটাকে নিলাম না, ধরো একটা নির্দিষ্ট উদ্ভিদকে, ফুলের গাছটাকে নিয়ে, তো একটা নির্দিষ্ট অঞ্চলে গেলাম শুধুমাত্র ফুলের গাছটাকে নিয়ে আমি পর্যবেক্ষণ করলাম, সেটাকেও বলা হচ্ছে কি সিন ইকোলজি। আবার আমি এই অঞ্চলে গেলাম, গিয়ে আমি শুধুমাত্র হাঁসটাকে নিয়ে আলোচনা করলাম, একটা হাঁসকে নিয়ে, তাহলে একটা নির্দিষ্ট প্রজাতির জিনিসকে নিয়ে আমি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করলাম, সেটাকে বলা হচ্ছে অট ইকোলজি। কি, অট ইকোলজি।
তাহলে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে কোনো একটা নির্দিষ্ট প্রাণী, কোনো নির্দিষ্ট প্রাণী বা কোনো নির্দিষ্ট উদ্ভিদকে নিয়ে পর্যালোচনা বা পরীক্ষা করাকে বলা হচ্ছে অট ইকোলজি। আমি আর লিখছি না, স্ক্রিনে যে দেখতে পাচ্ছ লেখাটা সেটা দেখে দেখে কিন্তু খাতায় তোমরা খুব সুন্দরভাবে কিন্তু লিখে নেবে, ঠিক আছে। এরপরে আমরা আরও কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স পড়বো। তার আগে এই যে অট ইকোলজি বা ইকোলজি থেকে কি কি ধরনের ঘুরে ফিরে প্রশ্ন আসতে পারে সেটা থেকে একটা আমি কোশ্চেন্স তোমাদের দিচ্ছি, তোমরা কিন্তু করে আমাকে উত্তরটা কমেন্টে জানাবে, আর যদি না পারো অবশ্যই কিন্তু বলবে, আমি উত্তরটা বলে দেবো। এরপরে আমি কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আমি তোমাদের এরপরে আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে কিন্তু এখানে আলোচনা করব, ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদেরকে কিন্তু আমি বলবো। ইম্পর্টেন্ট কোশ্চেন্স হচ্ছে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি নিয়ে আমরা আলোচনা করব। জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি যেটাকে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি। তো জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কি? জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি, এই জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কি? কোনো একটা অঞ্চলে যদি আমরা জিনগত বা প্রজাতিগত বা অবস্থানগত যদি আমরা পরিবর্তন দেখি, বৈচিত্র্য দেখি, সেটাকে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি। জিনিসটা আমি যেটা বললাম সেটা তোমরা লিখে নেবে, তারপরে একটু কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো। দেখো আমি একটা ছবি আঁকলাম, তোমরা দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট অঞ্চলে একটা গরু আছে, একটা কুমির আছে, আবার ধরো একটা হাতি আছে। তো এদের কি, হাতি আর কুমির কি একই প্রজাতির? না। এদের জিন কি একই? না, আলাদা। এরা আলাদা আলাদা প্রকৃতির। তো এবার কি, হাতি যেখানে থাকে ওটা বন জঙ্গলে থাকে, এবং কুমির যেখানে থাকে সেটা কি জলে থাকে। তো এদের কি, প্রথমেই এদের প্রজাতিটা কি আলাদা, ওরা হাতি, এটা হচ্ছে কুমির। আবার এদের জিনগত কি পার্থক্য আছে, কুমির দেখতে আর হাতির দেখতে কি একরকম, হাতি বা কুমির দেখতে কি এরকম একরকম? না, আলাদা। তো তাদের জিনগত বৈচিত্র্য কি আলাদা। এছাড়া কি, তারা অবস্থান বা বসবাস বা স্থানও কিন্তু, বসবাসের স্থানও কিন্তু আলাদা। তো কোনো একটা অঞ্চলে, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে কোনো জীবদেহের মধ্যে বা প্রাণীদের মধ্যে জিনগত, অবস্থানগত অথবা প্রজাতিগত বৈচিত্র্য থাকলে, মানে ভিন্নতা থাকলে, সেটাকে কি বলা হচ্ছে? বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। এটা তোমরা কিন্তু লিখে নেবে। 2 নাম্বার আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, যে জৈব কারখানা বলা হয় কি? জৈব কারখানা, জৈব কারখানা। এই জৈব কারখানা কাকে বলা হয়? এই জৈব কারখানা বলা হয় হচ্ছে কিন্তু শিলামণ্ডলকে। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে জৈব কারখানা বলা হয় কাকে? শিলামণ্ডলকে। কাকে? শিলামণ্ডলকে কিন্তু জৈব কারখানা বলা হয়। দেখো শিলামণ্ডল মানে মাটি, মাটিতে বিভিন্ন রকমের ওষুধ করা হয়, তারপরে পচা কোনো রকম জিনিস ফেলা হয়, ফলে সেখানে কি জৈব জিনিসগুলো কি হয়? পচে যায়, তাই না? পচে গিয়ে সারটার হয়। তো এই জন্য জৈব কারখানা বলা হচ্ছে কি শিলামণ্ডলকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, অবশ্যই কিন্তু এটা মুখস্থ করার বা মনে রাখার চেষ্টা করবে, যে জৈব কারখানা বলা হয় কি শিলামণ্ডলকে। এর পরের কোশ্চেন যেটা হচ্ছে যে জীবভর রাসায়নিক চক্র। এরপরে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে জীবভর রাসায়নিক চক্র। লিখে নেবে, ঠিক আছে। জীবভর রাসায়নিক চক্র, জীবভর রাসায়নিক চক্র, জীবভর রাসায়নিক চক্র, রাসায়নিক চক্র, জীবভর রাসায়নিক চক্র। এই জীবভর রাসায়নিকটা চক্রটা কি? এই জীবভর রাসায়নিক চক্রটার মানে হচ্ছে যে নাইট্রোজেন, কি নাইট্রোজেন ইনটু নাইট্রোজেন, তারপরে অক্সিজেন O2, তারপরে হাইড্রোজেন, তারপরে কি হাইড্রোজেন, ঠিক আছে, H2 তো জল, আচ্ছা হাইড্রোজেন। তো এই যে ফসফরাস, ফসফরাস ধরো। তো এই যে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন এবং ফসফরাস, এই যে মেইনলি হচ্ছে গ্যাসগুলো রয়েছে, সেগুলো কি করে জীবমণ্ডলে বা জীবদেহে কি হয় আসে, তাই তো জীবদেহে আসে, আবার সেগুলো কি হয় ফিরে যায়, পরিবেশে ফিরে যায়। তো এগুলো জীবদেহে আবদ্ধ হয়, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ফসফরাস জীবদেহে আবদ্ধ হয়, আবার সেটা কি হয় পরবর্তীকালে পরিবেশে কিন্তু
ছড়িয়ে পড়ে, তো সেটাকে বলা হচ্ছে জীবভর রাসায়নিক চক্র। তো একটা চক্রাকারে একটা পরিবর্তনকে বলা হচ্ছে। দেখো, পরিবেশ থেকে নিচ্ছে, আবার নিয়েটি আবার পরিবেশকে ফিরিয়ে দিচ্ছে। তো এটা একটা চক্রাকার একটা পদ্ধতিকে বা চক্রাকার একটা কি হচ্ছে একটা পদ্ধতি, সেটাকেই বলা হচ্ছে কিন্তু রাসায়নিক জীবভর রাসায়নিক চক্র। নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ফসফরাস জীব নিচ্ছে, নিয়ে আবার পরিবেশে ছড়িয়ে দিচ্ছে। তো একটা চক্রাকার পদ্ধতি বা প্রক্রিয়াকে বলা হচ্ছে জীবভর রাসায়নিক চক্র। এবার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু আমরা সলভ করব। সেই কোশ্চেন্সটা হচ্ছে যে ব্ল্যাক বক্স বলা হয় কি? ব্ল্যাক বক্স, ভালোভাবে দেখো, ব্ল্যাক বক্স, এই ব্ল্যাক বক্স বলা হয় বাস্তুতন্ত্রকে। এই ব্ল্যাক বক্স বলা হয় বাস্তুতন্ত্রকে। কি? বাস্তুতন্ত্রকে, বাস্তুতন্ত্র। তো এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা বিভিন্ন টেস্ট পেপারেও কিন্তু তোমরা পাবে যে ব্ল্যাক বক্স কাকে বলা হয়। ব্ল্যাক বক্স বলা হয় হচ্ছে বাস্তুতন্ত্রকে কিন্তু ব্ল্যাক বক্স বলা হয়, ঠিক আছে? তারপরে কি? তারপরে জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি হয়ে গেছে। স্ট্যান্ডিং ক্রপ, এটা ডিপ ইকোলজি যিনি সর্বপ্রথম ব্যবহার করেন এটা হচ্ছে আর্নে নাইস। ডিপ ইকোলজি আমরা পড়েছি, ইকোলজি, তাই না? ইকোসিস্টেম, ইকোলজি আলোচনা করেছি, কিন্তু ডিপ ইকোলজি কি? ডিপ ইকোলজি, ডিপ ইকোলজি, এই ডিপ ইকোলজি শব্দটি, ইকোলজি, এই ডিপ ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছেন কি? আর্নে নাইস। কি? আর্নে নাইস, আর্নে নাইস, আর্নে নাইস। তো ডিপ ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন আর্নে নাইস। আর্নে নাইস সর্বপ্রথম ডিপ ইকোলজি শব্দটি ব্যবহার করেছিলেন। প্রত্যেকটা কোশ্চেন্স কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। প্রত্যেকটা কোশ্চেন্স খাতায় লিখবে এবং তার পাশাপাশি উত্তরগুলো কিন্তু লিখিয়ে রাখার চেষ্টা করবে। তো চলো, এর পরের কোশ্চেন্সটা কি? এর পরের কোশ্চেনটা হচ্ছে এটা হয়ে গেছে জৈব কারখানা। এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে বায়োমাস। এর পরের কোশ্চেনে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বায়োমাস। বায়োমাসটা কি জিনিস সেটা পড়বো। বায়োমাস কি? বায়োমাস হচ্ছে উদ্ভিদ প্রাণীদেহের যে পরিমাণ, একটা নির্দিষ্ট সময় বাস্তুতন্ত্রের অন্তর্গত সমস্ত জীবাণুর সংখ্যা পরিমাণ দ্বারা সৃষ্ট শুষ্ক ভরকে। বায়োমাসটা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন থার্ড সেমিস্টার এমসিকিউ প্রশ্নের জন্য, ঠিক আছে? তো বায়োমাসটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চল, ধরো একটা নির্দিষ্ট অঞ্চলের ছবিটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেই নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন গাছপালা রয়েছে, সেই গাছপালা এবং যে মানুষ, যে প্রাণীগুলো রয়েছে সেটার সমগ্র যে ভর, সেটার ভর, গাছের ভর, সমস্ত গাছের ভর এবং সমস্ত জীবদেহের ভর, সূক্ষ্ম যে ভরটা, সেটাকে বলা হচ্ছে বায়োমাস। তাহলে কোনো বায়োমাস কি? বায়োমাস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে জীব এবং কোনো জীব প্রজাতি এবং উদ্ভিদ প্রজাতির যে সূক্ষ্ম ভর, সেই সূক্ষ্ম ভরটাকে বলা হচ্ছে বায়োমাস। এবার আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা আলোচনা করব, যেটা হচ্ছে স্ট্যান্ডিং ক্রপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে স্ট্যান্ডিং ক্রপ কি? স্ট্যান্ডিং ক্রপ, স্ট্যান্ডিং ক্রপ। এই স্ট্যান্ডিং ক্রপটা কি? স্ট্যান্ডিং ক্রপটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে কতগুলো সজীব প্রজাতি বসবাস করছে, সেটাকে বলা হচ্ছে, সেটার ভরকে বলা হচ্ছে স্ট্যান্ডিং ক্রপ। তাহলে স্ট্যান্ডিং ক্রপ মানে হচ্ছে, ধরো কোনো একটা ধান খেতে, সেই ধান খেতে কতগুলো ধানের গাছ লাগানো হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি? স্ট্যান্ডিং ক্রপ।
মানে হচ্ছে কোনো একটা অঞ্চলে কতগুলো সজীব পদার্থ মানে জীবিত জিনিস, জীবিত উদ্ভিদ বা প্রাণী আছে, সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডিং ক্রপ। তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যতগুলো প্রশ্ন আর কি আসতে পারে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। এরপরে আমরা বাস্তুতন্ত্রের আরও মোস্ট দুটো কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। সেই কোশ্চেন্সগুলো শেষ হলেই এই চ্যাপ্টারটা অলরেডি কিন্তু শেষ হয়ে যাবে। তো সেই কোশ্চেন্সগুলো একটু ক্লিয়ারলিভাবে একটা কনসেপ্ট ক্লিয়ার করে বোঝার জিনিসগুলো কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো, আমরা দেখলাম বাস্তুতন্ত্র, তাই তো? বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্র মানে কি? বাস্তুতন্ত্র মানে হচ্ছে পরিবেশের সঙ্গে জীবের যে সম্পর্ক, জলের সাথে মাছের যে সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র। এবার এই যে সম্পর্কগুলো তৈরি হচ্ছে, যেমন জলের সাথে মাছের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। দেখো, পুকুরে একটা পুকুর খোঁড়া হয়েছে এবং সেখানে জল আছে এবং সেখানে মাছ আছে, সেই সম্পর্কটা তৈরি করেছে কি? সেটা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, তাই সেটা কি বাস্তুতন্ত্র? প্রাকৃতিক বাস্তুতন্ত্র। আবার বাস্তুতন্ত্র বা পরিবেশের সঙ্গে, দেখ ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো, যে পুকুর একটা আছে বা কোনো খাল রয়েছে, কোনো সমুদ্র রয়েছে, সেখানে যে মাছগুলো মানে বেঁচে আছে বা মাছ সেখানে জন্ম নিয়েছে, তো সেটা কি? সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। সমুদ্রে কোনো লোক কিন্তু সেখানে মাছ ছেড়ে দিতে যায়নি, তো সেটা কি? প্রাকৃতিকভাবে তৈরি করা। আরেকটা বাস্তুতন্ত্র কি? যেখানে ধরি যে মাছের চাষ অনেকেই করে বাড়িতে প্লাস্টিক দিয়ে, তাই না? সেখানে মাছগুলোকে পুষে, মানে সেখানে বড় করে মাছগুলোকে বিভিন্ন খাবার টাবার দিয়ে, তো সেখানে হচ্ছে সেই যে যারা হচ্ছে আর কি তৈরি করে, যে মাছ রাখার যে ইয়েটা তারা তৈরি করে, মানে পুকুরের মতো আর কি তৈরি করে, তো সেটা তারা কি করছে? কৃত্রিমভাবে তৈরি করছে, তাই না? সেটা কৃত্রিমভাবে তৈরি করছে। আর যারা হচ্ছে মেনলি হচ্ছে সমুদ্রের মাছ, সেটা কি? প্রাকৃতিকভাবে তৈরি। তো বাস্তুতন্ত্র তাহলে মেনলি কয় প্রকার? দুই প্রকার, বুঝতে পারছো? একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র, আর একটা কি? একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র, একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র, আরেকটা কি? কৃত্রিম বাস্তুতন্ত্র। কৃত্রিম বাস্তুতন্ত্র। তাহলে ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো। তাহলে বাস্তুতন্ত্র মানে জীবের সঙ্গে পরিবেশের যে সম্পর্ক। তো অনেক সময় কি হয়, জীবের সঙ্গে পরিবেশের সম্পর্ক এমনিতে হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে কি? প্রাকৃতিক বাস্তুতন্ত্র। আবার অনেক সময় দেখা যায় যে জীবের সঙ্গে পরিবেশের আমরা জোর করে বন্ধন ঘটিয়ে দিই, মানে জীবের সঙ্গে পরিবেশের জীব এবং পরিবেশের সঙ্গে আমরাই কি করি? ওদের সম্পর্কটা গড়ে দিই, তো সেটা কি? কৃত্রিম বাস্তুতন্ত্র। প্রাকৃতিকভাবে যেগুলো বাস্তুতন্ত্র তৈরি হয় সেগুলো কি কি? যেমন প্রাকৃতিক বাস্তুতন্ত্র কিন্তু দুটো প্রকার, ঠিক আছে? একটা জলজ, একটা স্থলজ। কি? প্রাকৃতিকভাবে যে বাস্তুতন্ত্রটা গড়ে ওঠে সেটা দুটো প্রকার, একটা হচ্ছে জলজ আর একটা কি? স্থলজ। স্থলজ। দেখো, প্রাকৃতিকভাবে যে বাস্তুতন্ত্রগুলো তৈরি হয় প্রকৃতির দ্বারা, সেই প্রকৃতি কি? সমুদ্রের জল, সেটা কি? জলজ। আবার যদি ডাঙায় আসি, যে মরুভূমিতে বাস করে কি? উট, তাই না? উট ওরা হচ্ছে, তো সেটা কি? স্থলজ, মানে সেটা ডাঙায় বাস করছে। আর এটা কি? জলে বাস করছে। আবার এটা কি? ডাঙায় বাস করছে, তাই এটা কি? স্থলজ বাস্তুতন্ত্র। তো প্রাকৃতিক বাস্তুতন্ত্র দুটো প্রকার, একটা হচ্ছে স্থলজ আর একটা হচ্ছে জলজ। এবার যদি দেখি জলজর মধ্যে তন্ত্র কয় প্রকার? দুটো প্রকার, একটা কৃত্রিম বাস্তুতন্ত্র, একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র। এই প্রাকৃতিক বাস্তুতন্ত্রের দুটো প্রকার, প্রকৃতির মাধ্যমে তৈরি হচ্ছে কিন্তু দুটো প্রকার, কোনোটা স্থলে হচ্ছে, ডাঙায় হচ্ছে, কোনোটা জলে হচ্ছে। যেটা জলে হচ্ছে সেটা জলজ বাস্তুতন্ত্র, যেটা ডাঙায় হচ্ছে সেটা স্থলজ বাস্তুতন্ত্র। আবার জলের মধ্যে আবার দুটো বাস্তুতন্ত্র রয়েছে, একটা লেটিক বাস্তুতন্ত্র, একটা লেন্টিক বাস্তুতন্ত্র। এবার জলজ বাস্তুতন্ত্র, স্থলজ বাস্তুতন্ত্র। এবার জলজ বাস্তুতন্ত্রের মধ্যে মেনলি কি কি আছে? একটা আছে নোনা জল আছে, তাই না? নোনা জল, একটা সাধু জল, সাধু জল, সাধু জল, নোনা জল, আরেকটা কি? লবণাক্ত জল। সাধু জল, নোনা জল, আরেকটা কি? মিশ্র জল। মিশ্র জল। আর স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে যদি আমরা দেখি, তো দেখো প্রাকৃতিকভাবে যে পরিবেশ এবং প্রাণীর মধ্যে যে সম্পর্কগুলো তৈরি হয় সেটা ডাঙাতেও প্রাকৃতিকভাবে তৈরি হয়, জলেও তৈরি হয়। তো জলের মধ্যে কি? সমুদ্র এবং মাছের মধ্যে সেটাও কিন্তু জলের তৈরি হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি? জলজ বাস্তুতন্ত্র। জলের মধ্যে অনেক ভাগ রয়েছে, নোনা জল আছে, সাধু জল আছে যেটা আমরা পান করি, আবার কি? মিশ্র জল আছে, মানে নোনাও আছে, সাধু জল আছে, 3 প্রকারের জল আছে। তার মধ্যে আমাদের নোনা জল মানে লবণাক্ত জল হচ্ছে 90% থেকে 95% কিন্তু নোনা জল। তাহলে 90 থেকে 95% কিন্তু
লবণাক্ত জল। তাহলে যদি প্রশ্ন আসে যে পৃথিবীতে কত পার্সেন্ট নোনা জল, তাহলে হচ্ছে 90 থেকে 95% হচ্ছে নোনা জলের অন্তর্গত। এবার যেটা রয়েছে জলজ, স্থলজ। এবার যদি স্থলজ বাস্তুতন্ত্র দেখি, মানে যেই বাস্তুতন্ত্রগুলো ডাঙায় গড়ে ওঠে, কি কি বাস্তুতন্ত্র? সেই বাস্তুতন্ত্রগুলো প্রথম হচ্ছে কি মরুভূমি। মরুভূমি, আরেকটি তৃণভূমি, আরেকটা কি বনভূমি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে আমরা 3টে ভাগ দেখতে পেলাম। দেখো, মরুভূমি কি আমরা তৈরি করেছি? না, সেটাও কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি, তাই না? কিন্তু সেটা কি ডাঙায় গড়ে উঠেছে, তাই কি সেটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র। দেখো, তৃণভূমি, এই যে জঙ্গলগুলো হয়েছে, এগুলো কি আমরা নিজের হাতে তৈরি করেছি? না, সেটাও প্রাকৃতিকভাবে তৈরি করা, তো সেটা তৃণভূমি, বনভূমি। তো এগুলো হচ্ছে কি স্থলজ বাস্তুতন্ত্রের অন্তর্গত। আর জলজ বাস্তুতন্ত্রের মধ্যে আমরা দেখলাম যে সমুদ্রের মধ্যে মাছ, সেটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। নোনা জল কত পার্সেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এখান থেকে যদি আসে যে অনেকগুলো দিল, ধরো অনেক কিছু দিল পয়েন্ট, যে বললো যে একটি স্থলজ বাস্তুতন্ত্রের নাম কি? মরুভূমি। ঠিক আছে, এবার কৃত্রিম বাস্তুতন্ত্র আমরা যদি দেখি, যেটা আমরা জোর করে পরিবেশ এবং প্রাণীর মধ্যে সম্পর্কটা গড়ে দিই, সেটা কৃত্রিম বাস্তুতন্ত্র। তো দেখি, কৃষিকাজ, আমরা যে জমিগুলোতে চাষ করি, ধরো ধান চাষ করি, সেই কৃষি জমিগুলোতে আমরা বিভিন্ন সার টার দিয়ে আমরা সেখানে ধান রোপণ করি। এরকম একটা সুন্দর জমি আছে, সেই জমিতে আমরা কি করি? ধানের গাছ কিন্তু লাগাই, তাই না? তো কিছুদিন পরে এই যে গাছটার সাথে জমিটার কিন্তু সম্পর্কটা হয়ে যায়, গাছের সঙ্গে জমির একটা কিন্তু সম্পর্ক থাকে, তাই না? দেখবে যে এই জমি থেকে অন্য জমিতে যদি আমরা এই গাছটা রোপণ করি, তাহলে কিন্তু এই গাছটা কিন্তু পরবর্তীকালে অতটা ভালো হয় না। কিন্তু প্রথম থেকে এই গাছটা যদি এই জমিতেই আমরা লাগাই, তাহলে দেখবে যে এই গাছটা খুব সুন্দরভাবে কিন্তু গড়ে উঠছে। আবার এই গাছটা যখন আমরা এই জায়গা লাগাবো, তখন এই গাছটা একটু কি হয়ে যাবে, ধরো শুকনো হয়ে যাবে। আমরা ফুলের গাছ দেখি, যে ফুলের গাছ যখন আমরা অন্য বাড়ি থেকে আমরা নিজের বাড়িতে নিয়ে আসি, লাগাই, তখন কিছুদিন গাছটা কি থাকে, একদম হেলানো থাকে, ঠিক আছে, টাটকা থাকে না। তো সেরকম এই ধানের গাছটা যখন এই জমি থেকে আমরা এই জমিতে নিয়ে যাব, তখন এটা অতটাও কিন্তু শক্তিশালী থাকবে না। তো এটা আমরা লাগাচ্ছি, তো একটা জমিতে যখন আমরা ধান চাষ করছি, ফলে কি হচ্ছে, এখানকার ধানের গাছগুলোর সাথে এই জমিটার একটা সম্পর্ক হয়ে যাচ্ছে। সেটা আমরা কি তৈরি করছি, আমরা নিজেরা তৈরি করছি, মানুষ তৈরি করছে। তো সেটা কি কৃত্রিম বাস্তুতন্ত্র। আবার যদি আমরা ধরি চারণভূমি, মানে যেখানে গরুগুলোকে আমরা ঘাস খাওয়াতে নিয়ে যাই, সেখানে আমরা বিরাট অঞ্চল জুড়ে, এলাকা জুড়ে আমরা কী লাগালাম, সবুজ ঘাস লাগালাম, এবং সেখানে আমরা প্রতিদিন গরুগুলোকে নিয়ে গেলাম। তাহলে গরুগুলো কী করছে, সেই ঘাসগুলো খাচ্ছে, আবার সেখানে পায়খানা করছে। তো সেটা করার ফলে কি হচ্ছে, সেখানে সার বৃদ্ধি পাচ্ছে, এবং ঘাসগুলো আবার সে বেশি বড় বড় হচ্ছে। তো সেটা হচ্ছে কি কৃত্রিম বাস্তুতন্ত্র। কৃত্রিম বাস্তুতন্ত্রের দুটো উদাহরণ কি, একটা হচ্ছে কৃষিভূমি, আর একটা হচ্ছে কি চারণভূমি। কি, একটা কৃষিভূমি আর একটা চারণভূমি। তাহলে একটা কৃষিভূমি আর একটা হচ্ছে চারণভূমি হলো কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ। আমরা জানি বাস্তুতন্ত্র মানে হচ্ছে জীবের সাথে পরিবেশের সম্পর্ক, আর এই বাস্তুতন্ত্র হচ্ছে কৃত্রিমভাবে, মানে মানুষেরা তৈরি করে, কি, যেমন কৃষিভূমি আর একটা হচ্ছে চারণভূমি। এখান থেকে আর দুটো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন, কি প্রবাহমান জলকে বলা হচ্ছে লিটিক বাস্তুতন্ত্র। প্রবাহমান জল, এই প্রবাহমান জলকে বলা হচ্ছে লিটিক বাস্তুতন্ত্র, আর আবদ্ধ জলকে বলা হচ্ছে লেন্টিক বাস্তুতন্ত্র। এটা হচ্ছে লিটিক বাস্তুতন্ত্র। তুমি এখানে দেখো যে নোনা জল, সাধু জল এবং মিশ্র জল। দেখো, কোনো জল কি, আমাদের যে পুকুরের জল সেটা কি আবদ্ধ জল, আবার সমুদ্রের যে জলটা সেটা কি প্রবাহমান জল। মানে কি, সেটা সমুদ্রের জল কি পাহাড় থেকে নিচে গড়ে গড়ে পড়ে বিভিন্ন শাখা প্রশাখায় তারা প্রবাহিত হচ্ছে, তাই না? তো সেটা হচ্ছে লেটিক বাস্তুতন্ত্র।
মানে প্রবাহমান জলকে বলা হচ্ছে লেটিক বাস্তুতন্ত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টেজ পেপারে কিন্তু এই কোশ্চেন্সটা তোমরা পাবে। তাহলে প্রবাহমান জলকে কি বলা হচ্ছে? লেটিক বাস্তুতন্ত্র। যেমন কি সমুদ্রের জল, সমুদ্রের জল কি? প্রবাহমান জল। তাহলে এইভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে সমুদ্রের জল কি বাস্তুতন্ত্রের উদাহরণ? তাহলে সেটা কি হবে? লেটিক বাস্তুতন্ত্রের উদাহরণ, কারণ সেই জলটা কি এক স্থান থেকে অন্য স্থানে যায়। আবার আমরা দেখি যে আবদ্ধ জল, আবদ্ধ জল, এই আবদ্ধ জলটাকে কি বলা হচ্ছে? লেন্টিক বাস্তুতন্ত্র। লেন্টিক বাস্তুতন্ত্র, লেন্টিক বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র। লেটিক বাস্তুতন্ত্র কি? আবদ্ধ জল। যেমন পুকুরের জলগুলো দেখি আমরা, আশেপাশে যে পুকুরগুলো থাকে সেই জলটা কি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়? যায় না। যদি সেটা কোনো রকম পাইপ লাগানো থাকে তাহলে যেতে পারে, ঠিক আছে। তো এই যে আবদ্ধ জলকে বলা হচ্ছে কি? লেন্টিক বাস্তুতন্ত্র। তাহলে প্রবাহমান জলকে বলা হচ্ছে লেটিক বাস্তুতন্ত্র, আর আবদ্ধ জলকে বলা হচ্ছে লেন্টিক বাস্তুতন্ত্র। উদাহরণ হিসেবে ধরি পুকুর, কি? পুকুর হচ্ছে এক্সাম্পল। পুকুর, পুকুরটা কি? এক্সাম্পল, এক্সাম্পল, ঠিক আছে, পুকুরটা হচ্ছে এক্সাম্পল। তাহলে এইভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে পুকুরের জলকে, জল কোন বাস্তুতন্ত্রের উদাহরণ? তাহলে সেটা কি হবে? লেন্টিক বাস্তুতন্ত্রের উদাহরণ হচ্ছে এটা। তো আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই। এখানে আমি মেনলি হচ্ছে যে কোশ্চেন্সগুলো আলোচনা করলাম পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এর পার্টটা আমি কিছু অল্প আমি আলোচনা করলাম। এই চ্যাপ্টারের আরও কিছু পার্ট 2-এ আমি কিন্তু সেখানে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে আমি কিন্তু আলোচনা করবো, এবং সেখানে যেহেতু চ্যাপ্টারটা একটু বিস্তারিত, আমি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি, তাই একটু সময় লাগে, ঠিক আছে। পার্ট 2 পরে যদি তোমরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে পরের পার্ট 2 তোমরা চাও কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর সুন্দর একটা কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা অ্যাকচুয়ালি কতটা উপকৃত হলো। আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবে এবং সুন্দর একটা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাই।